আপনি তো ধর্ম পালন করেন, আমি যতদূর জানি আপনি ধার্মিক মানুষ। এইভাবে একটা বাহিনীকে নিয়ে এইভাবে তুচ্ছার্থভাবে কথা বলবেন কেন? আপনি সেনাবাহিনীর আজকে প্রত্যেকটা সেনা সদস্য যে পরিমাণে কষ্ট করছে আমি জানি। আমি 4-5টা ব্যাটালিয়নে চাকরি করেছি, আমার ব্যাটালিয়নের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে। 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, ভাসান থেকে অনেক মানুষ আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে, তাদের প্রত্যেককে রেসপন্স করেছি। আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে? বক্তব্য দেন। আমি রেজা কতজনকে হেল্প করছি আপনি জানেন? এই 5ই আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই? আপনি ফুয়াদ সাহেব আমার কাছে ফোন করে উপকার করতে চাই, উপকার চাইলে আমিও আপনার জন্য দৌড়ে যেতাম। ভাই আমরা হচ্ছে ওই রকম, আমাদেরকে কেউ সাহায্য চাইলে পারি না পারে আগে যাই। কাজ করতে যাই 10টা ভুল হতে পারে ভাই, 100টা কাজ করলে 10টা ভুল হতে পারে, কিন্তু আমরা কাজ করি। উই ওয়ার্ক, উই আর নট গেটিং ভাইরাল। আমরা ভাইরাল হওয়ার জন্য খুব মুখরোচক বক্তব্য দিয়ে বেড়াই না ভাই। আপনি যেভাবে আপনি ঢালাওভাবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন, সেনাবাহিনী পুরো ক্লোজ করে দেন, বাদ দিয়ে দেন না, দেখি না দেশ চালান। সেনাবাহিনী আজকে থেকে বাদ, পারবেন চালাইতে? সেনাবাহিনী একদম সেনাবাহিনীর যা করার কথা তাই করবে। সেনাবাহিনী ব্যারাকে থাকবে, সেনাবাহিনী আজকে ট্রেনিং এ পাঠিয়ে দিবে, জেনারেল ওয়াকার সমস্ত সেনা সদস্যকে আজকে ব্যারাকে পাঠিয়ে দিবে। আর কয়েকদিন পরে সামার কালেক্টিভ শুরু হয়ে যাবে। সামার কালেক্টিভের এখন প্রস্তুতি গ্রহণ করুক, উনি প্রত্যেকটা ব্যাটালিয়নে কোম্পানি ট্রেনিং এর কাজ শুরু করে দেবে। ফুল সেনাবাহিনী ব্যারাকে যান, দেখি আপনি দেশ চালান না, কি করতে পারেন? আপনার হাত কি মুরাদ আছে ঠেকান না। আপনি আওয়ামী লীগের সময় তো বক্তব্য দিচ্ছেন, কি করতে পারছেন? কি উল্টাইতে পারছেন? আপনার বক্তব্য কি হয়েছে? বাংলাদেশ কি উদ্ধার করছেন আপনার এক বক্তব্যের মাধ্যমে? বলেন। সুন্দর বক্তব্য দিয়েছেন, ভাইরাল হয়েছেন, আপনার বক্তব্যে আমিও ফ্যান। সো হোয়াট? এতে কি উন্নতি হয়েছে? দেশটা কি বদলাইতে পারছেন আপনি? ইম্প্যাক্টফুল কি করছেন? মার্কেটিং একটা শব্দ আছে ইম্প্যাক্টফুল। আপনি যতই বক্তব্য দেন, যতই অ্যাডভার্টাইজমেন্ট দেন, আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি? আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে বলেন? ইম্প্যাক্ট হচ্ছে জেনারেল ওয়াকারের রোল, যেই রোলটা আজকে ইকবাল করিম ভুঁইয়ার মতো একটা চমৎকার সেনাপ্রধান নিতে পারেননি বিধে তিনি আজকে বিতর্কিত হচ্ছেন। ভদ্রলোক আজকে একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্লারিফিকেশন দিচ্ছেন। যেন ইকবাল করিম ভুঁইয়ার মতো একটা মানুষকে এই যে ক্লারিফিকেশন দিতে হবে, এটি আমার কাছে খারাপ লাগে, কারণ হি হচ্ছে রিয়েলি হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট জেনারেল। বাট একটা ভূমিকা নিতে পারেননি সে 2014 সালে 15 সালে ইকবাল করিম ভুঁইয়া একটা ভূমিকা নিতে পারেননি বিধে, সিদ্ধান্ত নিতে পারেননি বিধে আজকে তিনি ভিলেন। কিন্তু জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, এটা সত্য, অনেক জেনারেল অনেক ভালো একজন অফিসার, একটা সিদ্ধান্তের কারণে লোকটা আজকে ভিলেন হয়ে গিয়েছে। এবং একটা বক্তব্যের কারণে আজকে উনি বলেছিলেন রাওয়ার, সেও কিন্তু এই আন্দোলনের জন্য বলেছিল এনাফ ইজ এনাফ। এই শব্দটা অন্য জেনারেল নিতে পারেন, জেনারেল ইকবাল করিম ভুঁইয়া বলেছিল, কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাক। এই কথাটির কারণে আমরা সেনাবাহিনী কর্মকর্তারা এটা পছন্দ করি নাই। কিন্তু তারপর তো জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার ভূমিকা ছিল। আপনাদের ভূমিকা কি? আমাদের রিটায়ার্ড অনেক জেনারেল আছে, জেনারেল জামিল হাসান, জেনারেল রেজাকুল হায়দার, তারা কন্টিনিউয়াস ফেসবুকে পোস্ট দিয়ে গেছে। জেনারেল আজিজ, আপনার আমি জেনারেল আজিজ মানে সেনাপ্রধান না, মেজর জেনারেল আজিজ বীর বিক্রম, তিনিও ফেসবুকে লেখালেখি করতেন। আমাদের প্রচুর জেনারেল আপনার সৌল আফজাল, তাদের ভূমিকা এদের নামই তো অনেকে জানে না, বাট আমি জানি তারা কি করছে। জেনারেল আনোয়ার, এরা অনেক জেনারেল অনেক ভূমিকা আছে, আপনারা জানেন কিছু? অনেক অফিসার আছে, আমি মেজর, আমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ চিনে হয়তো আমার কথা জানি, বাট আমাদের প্রচুর অফিসার আছে যারা নীরবে নিভৃতে লেখালেখির মাধ্যমে, এই যে ইলিয়াস অনেক তথ্য পেয়েছে আমাদের সেনা অফিসারের কাছ থেকে, পিনাকিদা অনেকের কাছে তথ্য পেয়েছে, আপনার তারপরে আমাদের জুলকারনাইন এই সেনা কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা আজকে অনেক লেখালেখি অনেক কিছু করার সুযোগ পেয়েছে। এই নেত্র নিউজ যা করেছে তারা তথ্য কোথায় পেয়েছিল? এই সেনা কর্মকর্তাই দিয়েছিল। জুলকারনাইন যে কাজগুলো করেছে, যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এটা সেনা কর্মকর্তার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল? আপনি বলেন। গুম নিয়ে বাংলাদেশে কোন সিভিল লোক পার্সোনালিটিকে এক্সপোজ করতে, ইট ওয়াজ মিলিটারি অফিসার জেনারেল হাসিন, মিলিটারি অফিসাররা এটাকে এক্সপোজ করেছিল গুমের ঘটনা। বাংলাদেশের অনেকগুলো ঘটনা সেনা অফিসাররা করেছে, আপনার মতো ব্যারিস্টার ফুয়াদরা করেনি। বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না, বক্তব্য দিয়ে দেশ উদ্ধার করা যায় না। পারলে কাজ করে দেখান। যুদ্ধে যাবেন আমার সাথে, আসেন, আপনি আমার সাথে একাডেমিক্সে ভর্তি হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় ভর্তি হবেন, আপনার সাথে আমি আবার মাস্টার্স প্রোগ্রাম করবো, দেখি আপনি কতদূর পারেন। আপনি কোন কাজ আমার সাথে করুন, আই গিভ ইউ চ্যালেঞ্জ। আপনি ইলেকশন ক্যাম্পেইন করবেন আমার এলাকায়, জনসেবা, আসেন, ঢাকা শহরে একটা এলাকা সেট করেন, ঢাকা সিটির মধ্যে কোনো একটা এলাকা সেট করেন, আপনাকে অন গ্রাউন্ডে আমি দেখাবো জনসেবা কাকে বলে। বক্তব্য বাদ দেন। মতিঝিল, আপনার খিলগাঁও, মিরপুর, কোন এলাকা আপনি নির্বাচন করতে চান, কোন এলাকা বলেন, আপনি কন্ট্যাক্ট করবেন অমুক এই কয়টা ওয়ার্ড, এই 5টা ওয়ার্ডে আপনি আমি জনসেবা করবো, দেখি কে কত ভোট পায়। আপনি বক্তব্য দিবেন আর আমি কাজ করবো, দেখি। আপনি একটা জায়গা আমি চ্যালেঞ্জ দেন যে এই জায়গায় আপনি আমার চেয়ে বেশি কর্ম দেখাতে পারেন। আমি বলতে বোঝাচ্ছি আমার সেনা কর্মকর্তাদের, কয়টা সেনা কর্মকর্তাকে আপনি একাডেমিতে ডিভিট করতে পারবেন? আপনি ব্যারিস্টার হিসেবে কয়টা মামলা দেখছেন আমি জানি না, বাট আমি সেনা কর্মকর্তা হিসেবে আমি কয়েকটা মামলায় আমি ডিফেন্ডিং অফিসার ছিলাম, যেটা আপনারা যেমন আপনার যে আমাদের কোর্ট মার্শাল হয়, আমি নিজে ডিফেন্ডিং অফিসার ছিলাম, এবং তার কয়েক ডিফেন্ডিং অফিসার যে কয়টা ছিলাম তার মধ্যে অধিকাংশ কেস আমি জয়লাভ করছি। ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে যে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেভ করা, আর যিনি প্রসিকিউটর থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো। সো আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি, ডিফেন্ডিং অফিসার হিসেবে কাজ করছি, কারণ আমরা মিলিটারি অফিসাররা ম্যানুয়াল অফ মিলিটারি ল, MBML, এটা নিয়ে পড়াশোনা করা, আমরাও আইন কিছুটা জানি ভাই।
প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয়। আমরা ল নিয়েও পড়াশোনা করি, আমরা মার্কেটিং এর কাজও জানি। আপনি ক্যান্টিনের কথা বলবেন, প্রত্যেকটা বাংলাদেশ না ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রিতে ক্যান্টিন থাকে। ক্যান্টিন মানে সেনা ক্যান্টনমেন্টের তাদের ব্যবহার্য জিনিসপত্রের জন্য, এটা বিজনেসের জন্য না। আর আপনি সেনা কল্যাণ যেটা দেখেন, এটা রিটায়ার্ড অফিসাররা চালায়, না জেনে আর্মিকে নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, কিছু কিছু কাজ একটু বাড়াবাড়ি হতে পারে, সেটার জন্য তো আপনি ঢালাও ভাবে এটা করে, এবং সেই বাড়াবাড়িগুলো এই শেখ হাসিনার কারণে হয়েছে। শেখ হাসিনা ঢালাভাবে সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ইনগেজ করতে চেয়েছে, ভারত চেয়েছে সেনাবাহিনীকে আজে বাজে জায়গায় ইনগেজ করতে, বাট আমরা সেনাবাহিনী নিজেরা তো এটা চাইনি। আজকে আপনারা অনেক কিছু করতে পারতেছেন, খোঁজ নিয়ে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা কি ভাই। আজকে রাস্তাঘাট কোথায় সেনাবাহিনীর অবদান নেই বলেন? বড় বড় প্রজেক্টগুলো বাংলাদেশ সরকার কেন সেনাবাহিনীকে দেয়? সততার কারণে দেয়। একটা চুরি করলে ওটা নিয়ে খুব লাফালাফি করেন। আরেকটা কথা লাস্টে বলি, সেনা কর্মকর্তাদের করাপশন নিয়ে এত কথা কেন হয় জানেন? আমরা একজন সেনা কর্মকর্তা সৎ হলে আরেকজন অসততা সহ্য করতে পারি না, তাই আমাদের সেনা কর্মকর্তাদের খারাপ দিকটা খুব দ্রুত ফ্লাশ হয়ে যায়। আর যারা বেশ আপনার ওই আদার ডিপার্টমেন্টে যারা আছে, ব্যুরোক্র্যাটস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, তারা অধিকাংশ করাপশনের সাথে জড়িত। তারা মনে করে আমি যদি ওর চুরি নিয়ে কথা বলি ও আমারটা বলে ফেলবে, এই জন্য সবাই মিউচুয়ালি চুপ থাকে। আর আমরা সেনা কর্মকর্তারা আমরা মিউচুয়ালি চুপ থাকি না। কারণ কি? আমি জিয়াউল আহসানকে নিয়ে কথা বলি কারণ আমি তার মতো অন্যায় করিনি। আমি আরেকজন কারাপ্টেড অফিসারকে নিয়ে কথা বলি কারণ আমি কারাপ্টেড ছিলাম না। যদি আমি করাপশন করতাম আরেকজনকে নিয়ে আমি কথা বলতে পারতাম না ভাই। তো আমাদের ওই যে আমরা পরস্পর, আমরা ব্রিগেডিয়ার হাসান নাসির, তিনি একটা সৎ অফিসার ছিলেন, তাই হয়তো অনেক ক্ষোভ নিয়ে অনেক অন্য অফিসারকে নিয়ে উনি অনেক কথা বলেন। তার মানে কি সব অফিসারকে উনি খারাপ বলেন? বলেন না। এইটা আমাদের গুড সাইন যে আমাদের একটা অফিসার বদমাশ থাকলে আমরা তার কথা বলি, কজ আমাদের ভিতরে ভালোর সংখ্যা অনেক বেশি। আর আপনাদের ভিতরে খারাপের সংখ্যা এত বেশি যে একটা খারাপ আরেকটাকে খারাপ বলতে পারে না। একটাকে খারাপ বললে ওই আরেকটাও তখন তারে খারাপ বলবে। সবাই খারাপ হওয়ার কারণে, সবাই বলতে মানে মেজরিটি, মোর দেন 90% করাপ্টেড থাকে, যে কারণে কেউ কাউকে দেখবেন খারাপ কথা বলে না। পুলিশ বলেন, ওই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কেউ কাউকে দেখবেন হাজার চুরি করলে কিছু বলে না। কারণ কি? তারা জানে আমি যে আরেকজনের কথা বলবো আমার তো পেছনে ময়লা আছে। বাট আমরা সেনা অফিসারের কথা বলি কারণ কি? আমাদের মেজরিটি অনেস্ট, আমাদের মেজরিটি দক্ষ। একটা সেনাবাহিনীতে একটা অফিসারকে কি পরিমাণে ট্রেনিং করতে হয়, একটা অফিসার মেজর র্যাঙ্ক পড়তে পড়তে যতগুলো প্রশিক্ষণ করা হয়, আপনার মতো 2-4টা ব্যারিস্টারি ডিগ্রি এতে হয়ে যায় ভাই। আমি এক জুনিয়র অফিসার কমান্ড স্টাফ করছি, যা পড়াশোনা করছি ওই পড়াশোনা এফোর্ট দিলে আপনার মতো 4টা ব্যারিস্টারি ডিগ্রি আমি অর্জন করতে পারতাম। আমাদের সাথে যারা ইউনিভার্সিটিতে ডিগ্রি পড়াশোনা করে তারা দেখেছে আমরা সেনা অফিসারের পড়াশোনায় কেমন। খুব ফুটায় না, খুব বেশি ফুটায় না। আপনি ব্যারিস্টারি করতে যাই ইংরেজিতে ফুটে ফটো শিখছেন বলতে পারেন, কিন্তু আমি আমার কথা বলতে পারি ক্লাস 9 থেকেই আমরা ইংরেজিতে পাকা। নিজের ডিপার্টমেন্টে নিজে ইংরেজি ক্লাস নিজে পড়াইতাম। এত দুর্বল না আমরা কিন্তু ফুটিস ফটো ইংরেজি মারাইতে যাই না আমরা। কারণ কি? আমাদের বেসিক্স, আমাদের ফাউন্ডেশন অনেক ভালো। তো দয়া করে আপনার কাছে অনুরোধ করি, ঢালাওভাবে কথা বলা বন্ধ করেন। সেনাবাহিনী একটা জিনিস মনে রাখবেন, সেনাপ্রধান তার ভদ্রতা বশত তিনি চুপ থাকতে পারেন, কারণ তিনি হয়তো একটা দায়িত্বে আছেন, কিন্তু আমরা অনেক মানুষ আছে, আমরা চুপ থাকবো না। আপনার এবি পার্টিরই অন্যতম একজন কর্মকর্তাকে জানেন, একজন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ওয়াহাব, তিনিও কিন্তু একজন সেনা কর্মকর্তা। আপনার পার্টিরই খুব সত্যি তিনি জেনারেল সেক্রেটারি বা কিছু একটা হবেন। তা আপনার পার্টিও কিন্তু সেনাবাহিনী ছাড়া গঠন করতে পারেন নাই, তাকে নিয়েছিলেন কেন? এত কিছু পারেন তাহলে আপনার পার্টিতে এবি পার্টির আপনার যে সিনিয়র দায়িত্বে সেনা কর্মকর্তা কেন? ওয়াই? কারণ আপনি তার নেসেসিটি ফিল করেছেন। সেনা কর্মকর্তারা ডিসিশন দ্রুত নিতে পারে, তারা মানুষের সাইকোলজি খুব দ্রুত বুঝে, তারা মানুষের প্রতি এমপ্যাথেটিক, তারা মানুষের প্রতি সিম্প্যাথেটিক, যে কারণে সেনা কর্মকর্তার রাজনীতিতে আরো বেশি সাফল্য পায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এনি মিলিটারি অফিসার যদি সে ইনফ্যান্ট্রি অফিসার হয়ে থাকে তাহলে আরো বেশি। আমরা সেনা কর্মকর্তারা আমরা মানুষের আবেগ বুঝি, আমরা তাদের প্রতি এমপ্যাথেটিক, তাদের সাথে আমরা অনেক বেশি রিয়াক্টিভ, তাদের প্রতি আমরা অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। এই জন্য সেনা কর্মকর্তারা মানুষের আবেগ অতি বুঝে বলে তারা আরো রাজনীতির মাঠে আরো বেশি ভালো করতে পারে। আই ক্যান গিভ ইউ চ্যালেঞ্জ। আপনি যত বড় রাজনীতি নেতা নিয়ে আসেন, আমি তারেক রহমানকেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, উনি ওনার দলের যে কোনো নেতার কনস্টিটিউশন উনি খালি আমাকে বলে দেব যে আমি তোমাকে নমিনেশন দেবো, মাঠ আমার ওই এক কথায় মাঠ আমার তৈরি হয়ে যাবে। খালি তারেক রহমান দুইটা জিনিস বলবে যে আপনাকে নমিনেশন দেবো, আপনার এলাকায় কমিটিগুলো আপনার ইচ্ছা মতো করবো, যুব দল, ছাত্র দল, বিএনপি, খালি কয়েকটা কমিটি আমার কথা দিয়ে দেবো, আমি ওই জায়গায় জনপ্রিয়তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে দেখা দিতে পারবো, গ্যারান্টি দিলাম। কারণ কি? এই সেনা কর্মকর্তারা আমরা সৈনিকদের সাথে ব্যারাকে তাদের চাকরি করেছি, আমরা ননির পুতুল না। কমিশন পেয়েই হুট করেই র্যাঙ্ক করেই ফান্ডাগান্ডা হয়ে জানি, কমিশন পাওয়ার পরে সৈনিক ব্যারাকে আমাদের রেজিমেন্টেশন করতে হয়, সৈনিকদের সাথে লাইফ কাটাইতে হয়। আমরা মানুষের সাইকোলজি বুঝি, আমরা ইনেকটু সিভিল পাওয়ারে কাজ করে প্রত্যেকটা কাজে সাফল্য পাই। কেন? কারণ কি? আমরা ইজিলি মার্জ হইতে পারি। উই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, উই হ্যাভ দ্যাট ক্যালিভার, উই হ্যাভ দ্যাট ব্লেসিং ফ্রম অলমাইটি আল্লাহ। কারণ আমরা আল্লাহর নামে শপথ নিয়ে আমরা সেনা কর্মকর্তা হই। সো একটা ধান দিয়া সব জাজ করতে চাইবেন না। এক সেনাপ্রধান
তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা যে আপনি ঢালাভাবে সমস্ত সেনাবাহিনী সমস্ত কর্মকর্তা নিয়ে আপনি চাকর বাকর বলতেছেন? আপনি কি এমন জিনিস হয়ে গেছেন? এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয়। গ্যারান্টি দিয়ে বললাম, সোনাগা হোটেল বৃহস্পতিবার দিন ডিজে পার্টি হয়, সেখানে এর চেয়ে বেশি লোক হয়। যান খোঁজ নিয়ে দেখেন। এবি পার্টি নিয়ে আসছেন আপনি। আমার এলাকায় আসেন, দেখেন আপনার আমার এলাকাতে এবি পার্টি অস্তিত্বই নেই। বাংলাদেশে কয়টা জায়গায় আপনার পার্টি আছে বলেন? সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে? আপনার সাথে ওপেন, আপনি কোন টপিক না, আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শরীফের কোনো আয়াত তর্জমা করবেন, আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করবো। কোরআনের এনি ভার্স আপনার চেয়ে যদি আমি ভালো তর্জমা করতে না পারি আমি ত্যাগ করবো ইসলাম। কারণ কি, কোন কনফিডেন্স থেকে বলে জানেন? অহংকার থেকে না ভাই, পড়াশোনা করছি, শুই না মুসলমান হই নাই। হিল ট্যাক্সি যখন ক্যাম্পে ছিলাম, অবসর সময়ে অপারেশন করে এসে বসে কোরআন শরীফে অর্থ পড়ার চেষ্টা করতাম, বিভিন্নভাবে রিসার্চ করার চেষ্টা করতাম, জানার চেষ্টা করতাম। কম বেশি আমরা প্রত্যেকটা অফিসার আমাদেরকে রেজিমেন্টেশন সময় থেকে সিনিয়ররা শিখে দেয় বই পড়বা। যেখান থেকে যেখানে পোস্টিং হইতো 20-30টা 40টা বই সাথে নিয়ে ঘুরতাম রে ভাই। তামাশা করে জীবন কাটাই নেই, প্রেম কইরা মেয়েদের সাথে ফান করে আমরা লাইফ করি নেই। আমাদের জীবন অনেক কষ্টে করা ভাই। আমরা প্রশিক্ষণের পাশাপাশি পড়াশোনা করছি, আমরা পরিশ্রম করে আমাদের এই অবস্থানে আসতে হয়। আর্মি চাকরি ছেড়ে তারপরেও অনেকগুলো সাবজেক্টে পড়াশোনা করছি। এটা আমি না, আমাদের সবাই করে। আমি যে কথাগুলো করছি বলছি ফার্স্ট পার্সন ইসে, এটা আসলে আমি সবার জন্য করছি কথা। ইটস নট অনলি মি, অল দ্য মিলিটারি অফিসার্স। সো প্লিজ, সীমার বাইরে আপনি কথা বলবেন না। আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন। আপনার কথা জুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি, সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম জুলুম করছেন। স্টপ অল দিস ননসেন্স, এগুলো বন্ধ করেন আপনি। আমি যদি সত্যি কথা এই মুহূর্তে, আমি যদি পুলিশ অফিসার হইতাম বা কোনো থানার দায়িত্বে থাকতাম, আপনাকে অ্যারেস্ট করতাম। কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন, আইন শৃঙ্খলা পরিণত অবস্থা অবনতি ঘটাচ্ছেন আপনি।